নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বুদ্ধদেব গুহর লেখা গল্প শেষ বিকালের প্যাসেঞ্জার। চৌপান প্যাসেঞ্জারের গতি কমে এলো। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম দূরে ছবির মতো একটা স্টেশন দেখা যাচ্ছে। এইখানেই তাহলে থাকো তুমি? এইখানে এই জঙ্গল পাহাড় ঘেরা অখ্যাত জায়গায় তুমি নিজেকে নির্বাসিত করেছ, হারিয়ে গেছো ইচ্ছে করে? একটু আগেই কি একটা স্টেশন পেরিয়ে এলাম। এই স্টেশনের উল্লেখ ছিল তোমার চিঠিতে, মনে পড়ল। আসলে কাল রাত থেকে আমার কিছুই মনে থাকছে না। ট্রেনটি যেই তোমার দিকে মুখ করে চলতে শুরু করছে, তোমার মুখ ছাড়া, তোমার মুখের শান্ত শ্রী ছাড়া কিছুই মনে থাকছে না। কাউকে যে জিজ্ঞাসা করব তোমার ঠিকানায় পৌঁছলাম কিনা, এমন দ্বিতীয় প্রাণী নেই এই কম্পার্টমেন্টে। ট্রেনটা আর একটু এগোতেই নামটা পড়া গেল স্টেশনের। এইখানে আমার সেই তুমি থাকো, যাকে 1 বছর আমি দেখিনি। আজ তোমাকে 4 ঘন্টা চোখের দেখা দেখবার জন্য 13 ঘন্টার ট্রেন জার্নি করে আমি এসেছি। আবার 13 ঘন্টার ট্রেন জার্নি করে আজই ফিরে যাব। আজই ফিরে যাব শুনে তুমি বলবে, এলে কেন? কি লাভ এমন করে এসে? উত্তরে কি বলবো তা আমিও ভেবে রেখেছি। ভেবেছি বলবো, এর চেয়ে বেশিই বা থাকবো কেন, দেখে লাভই বাকি। তোমাকে বড় দেখতে ইচ্ছে করছিল, তাই দেখতে এলাম। শুধু চোখের দেখা দেখার পক্ষে কি যথেষ্ট নয় 4 ঘন্টা সময়? আমি জানি আমার কথার খোঁচাটা তুমি বুঝতে পারবে। তারপর মুখ নিচু করে বলবে, যা ভালো মনে করো তাই করবে, তোমার উপর আমার তো কোনো জোর নেই। ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকে পড়ল। সেটা বাঁধানো নয়, লাল কাঁকড়ের জমি। দুপাশে শালের জঙ্গল ঘন হয়ে আছে। কাছেই বোধহয় কোনো হাট ছিল। আজ দেহাতে ওরা গুঞ্জুরা নানা রকম সামান নিয়ে হাট থেকে উঠছে নামছে। প্ল্যাটফর্মের এক কোণে একটা চায়ের দোকান, চা ও গরম সিঙ্গারা বিক্রি হচ্ছে। ট্রেনটা থামার আগে স্টেশনের এ মাথা থেকে ও মাথা চোখ বুলিয়ে নিলাম। কোথাও তোমাকে দেখা গেল না। স্টেশন মাস্টার চেকারবাবুরা কালো কালো সরল মুখ দেহাতি লোকজনের মুখগুলো আমার চোখের মনির লেন্সে ধরা পড়তেই ফের আউট করে গেল। কারোর ছবি চোখে লেগে থাকল না। ফিসফিস করে বৃষ্টি কথা বলছে। ঝোলাটা কাঁধে ফেলে নেমে পড়লাম। নেমে পড়তেই দেখলাম সেই চায়ের দোকানের ভেতরের কাঠের বেঞ্চ থেকে উঠে ছাতা খুলে তুমি আমার দিকে এগিয়ে আসতে লাগলে। একটা খয়েরি রঙের তাঁতের শাড়ি পরেছিলে তুমি, ফিকে খয়েরি রঙা ব্লাউজ, এলো খোপা করেছিলে, টিপ পরেছিলে বড় করে। তোমার মনে ছিল বড় করে টিপ পরলে তোমাকে আমি বেশি সুন্দর দেখি। তুমি ভিড় ঠেলে হাসি মুখে এগিয়ে আসছিলে আমার দিকে। সেই মুহূর্তে আমার ভীষণ ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে আমার বুকের মধ্যে তোমাকে জড়িয়ে ধরি, কিন্তু উপায় নেই। লোকজন, আদিগন্ত, বেআব্রু আকাশ, সমাজ, সংসার, এত কিছুর বুহ ভেদ করে যা সমস্ত জীবন এমন তীব্রভাবে চাইলাম, তা করতে পারলাম কোথায়? তুমি কাছে এলে, হেসে আমার মুখের দিকে চেয়ে হাসলে, বললে, খুব কষ্ট হয়েছে তোমার না? এই পাণ্ডববর্জিত জায়গায় ভদ্রলোক আসে। তারপরে বললে, চলো চা খেয়ে নেবে গরম গরম,
ভালো লাগবে। কেমন ঠান্ডা দেখছো তো, এখানে শীতে আমরা কি করে থাকি বুঝতেই পারো। আমি তোমার মুখের দিকে তাকিয়ে বললাম, তোমার কি শরীর খারাপ? জ্বর টর হয়নি তো? তুমি হাসলে, বললে, না কিছু না। আজ স্কুলে যাওনি? আজ ছুটি নিয়েছি। কেন? তুমি আমার চোখে তাকালে, উত্তর দিলে না কোনো। তোমাকে হঠাৎ দেখে মনে হলো তুমি ভীষণ লাজুক হয়ে গেছো। আমার সঙ্গে প্রথম আলাপের সময় যেমন ছিলে। চা খাওয়ার পর স্টেশনের বাইরে এসে দাঁড়ালাম আমরা। বাইরেটা ততক্ষণে ফাঁকা হয়ে গেছে, কোনো ট্যাক্সি বা সাইকেল রিক্সা কিছুই নেই। আমি বললাম, তোমার কোয়ার্টার কি কাছেই? তুমি বললে, তা প্রায় মাইল ডেরেক হবে। চলো শর্টকাট দিয়ে যাই, পথটা তোমার ভালো লাগবে। তারপর বললে, জানো, কোনো রকম কনভেন্স নেই পা ছাড়া। নিজেদের পা ছাড়া যাদের দাঁড়াবার আর কোনো উপায় নেই, শুধু তাদের জন্যই এই জায়গা। ছোট পোস্ট অফিসের পাশ দিয়ে মাঠ পেরিয়ে, বড় বটগাছতলা দিয়ে কতগুলো ছোট ছোট দোকান পেরিয়ে আমরা একেবারে নির্জনতার মধ্যে এসে পড়লাম। জায়গাটা একটা মালভূমির মতো। চতুর্দিকে পাহাড় দেখা যাচ্ছে, পুরনো মৌহা গাছ এখানে ওখানে, ছাড়া ছাড়া শাল সেগুন, কাছে দূরে সবুজের আড়াল আবডালে লাল টালির ছাদওয়ালা বড় ছোট বাংলো। দেখতে দেখতে পথটা ঢালু হয়ে একটা পাহাড়ি ঝর্ণার দিকে গড়িয়ে গেছে। শুধলাম, ঝর্ণাটা পেরোতে হবে বুঝি, জল নেই? তুমি বললে, জল আছে, হাঁটু জল, স্রোতও আছে। ঝর্ণার কাছে এসে তুমি বললে, তুমি আগে যাও, তোমার পেছনে আমি যাচ্ছি। আমি এগোতে লাগলাম, তুমি প্রায় আমার পেছনে পেছনে আসতে লাগলে। ঝর্ণাটার মাঝ বরাবর এসেছি, হঠাৎ তুমি হু বলে আমার পাঞ্জাবির কোনাটা চেপে ধরলে। এতক্ষণ নিশ্চয় তোমার শাড়ি হাঁটুর ওপরে তুলে নদী বেরোচ্ছিলে। আমাকে জড়িয়ে ধরতেই শাড়ি জলে ভিজে গেল। তুমি আমার বাহুতে ভর দিয়ে দাঁড়িয়ে রইলে। তোমার গা লাগতেই মনে হলো গা পড়ে যাচ্ছে জ্বরে। কপালে হাত দিয়ে দেখি প্রচণ্ড জ্বর। কি করব ভেবে পেলাম না, কি বলবো তাও নয়। বললাম, তোমাকে কোলে করে পার করে দিই। তুমি অত জ্বরের মধ্যেও তেমনই হাসলে, দুষ্টু দুষ্টু হাসি, যেমন চিরদিন হাসো। বললে, মোটেই না, অত দরদে কাজ নেই। তাহলে আমার হাত ধরো। না, হাত ধরব না, ধরবই যদি তো এমনিই ধরব, পাড়ে উঠে ধরব। আমি বললাম, কেন? তুমি বললে, তোমার হাত ধরে যখন কোনো নদী পার হয়নি, হাজার তার দরকার নেই, আমি নিজেই পার হতে পারব। মাথাটা ঘুরে গেছিল তাই। আমি তোমাকে জানি, তাই কথা না বলে আবার এগিয়ে গিয়ে পাড়ের পাথরে বসলাম। তুমি এসে আমার পাশের পাথরে বসলে। আমি রাগের গলায় বললাম, এত জ্বর নিয়ে কেউ এই বৃষ্টিতে এতখানি পথ হেঁটে আসে? তুমি কিরকম লোক বলো তো? লোক তো আমি ভালো নই, তা তো তুমি জানোই। কিন্তু আমি না এলে কে তোমাকে চিনত? আমি ছাড়া তোমাকে কেউ কি চেনে? না চিনেছে কখনো? চমকে উঠে তোমার মুখের দিকে চাইলাম। তুমি থুতনির ওপর মুখ রেখে দুই হাত পা ছড়িয়ে বসেছিলে। তোমার হাঁটুর ওপর হাত রাখলাম আমি। তুমি কথা বললে না, চুপ করে নদীর দিকে চেয়ে রইলে। একটু পরে বললাম, উঠবে না? তাড়াতাড়ি চলো, তোমার এক্ষুনি শুয়ে পড়া দরকার,
ডাক্তার দেখিয়েছ? এখানে ডাক্তার নেই। এখান থেকে 20 মাইল দূরে রুবিয়া, সেখানে আছে। অ্যানাসিন খেয়েছি, বাড়ি গিয়ে আবার খাবো, ঠিক হয়ে যাবে। আমি অধৈর্য গলায় বললাম, কম করে 3-4 জ্বর, গা পুড়ে যাচ্ছে। আরে কি ছেলে মানুষই করছো তুমি? বাড়ি চলো, আমি এক্ষুনি ডাক্তার আনছি। ও হাসল, বলল, সত্যিই নেই। কি করে আনবে? আজ থেকে কাল ভোরের বাসে গেলে সেখান থেকে ট্যাক্সি করে আনতে পারবে। সে অনেক সময় ও খরচের ব্যাপার, আমারও তো সামর্থ্য নেই। তারপর একটু চুপ করে থেকে বলল, এখানে তুমি আমারই মতো অসহায়। গাড়ি, টেলিফোন, দাসদাসী, ড্রাইভার, এখানে তোমার কিছুই নেই। তোমার পার্সের নোটগুলোর এখানে কোনো মূল্যই নেই। মূল্য নেই তোমার যশের, তোমার প্রতিপত্তির। এখানে তুমি আর আমি সমান। একদিক দিয়ে ভালোই, আমার জন্য কিছু করে পৃথিবীর কাছে তোমার লজ্জা পাবার ভয় নেই। আমি এখানে সকলের সব নিন্দা, কুৎসা ও ঈর্ষার বাইরে দিব্যি আরামে আছি। বলো, অনেক ভেবেচিন্তেই তো এই চাকরি নিয়েছিলাম। একসঙ্গে এতগুলো কথা বলে তুমি হাঁপিয়ে পড়লে, চোখ বুজে ফেললে। তোমার সেই চোখ বোঝা মুখের দিকে চেয়ে আমার মনে হলো ওই পাহাড়ি ঝর্ণাটা, তার লাল মাটি নড়ে খড়কুটো, তার ঘূর্ণি, সব কিছু নিয়ে আমার বুকের মধ্যে উঠে এলো। বুকের মধ্যে যে কি এক যন্ত্রণা হতে লাগলো তা বলার নয়। আমি তো কোন ছাড়, কোনো কবির পক্ষেও সে যন্ত্রণা ভাষায় ব্যক্ত করা বুঝি সম্ভব ছিল না। তুমি আস্তে আস্তে উঠে দাঁড়ালে, বললে, চলো, তোমার নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। আমি ওকে ধরে দাঁড় করালাম, তারপর ওর হাত ধরলাম, বললাম, আস্তে আস্তে চলো, আমার কাঁধে মাথা রেখে চলো। এবারে তুমি আর আপত্তি করলে না, আমাকে পথ দেখিয়ে নিয়ে চললে। কিছুক্ষণের মধ্যে পেয়ারা গাছে ঘেরা একটা ছোট লাল টালির ছাদওয়ালা বাংলো দেখা গেল। পিটিশ, ঝাঁটি ও মৌহার মধ্যে মধ্যে পুরী পথ বেয়ে নেমে পেছনের গেট দিয়ে আমরা ঢুকলাম। ঘরে এসেই তুমি বিছানায় শুয়ে পড়লে। একটা দেহাতি মেয়ে কাজকর্ম করছিল। তুমি তাকে ডেকে খাবার দিতে বললে আমায়। আমি মুখ হাত পা ধুয়ে এলাম। বাইরে দুপুর গড়িয়ে গেছে, একটু পরে বিকেল ঘনাবে। আমার হাতে বেশি সময় নেই। তোমার জন্য আমার সত্যিই কিছু করার নেই। তোমাকে এমন জ্বরের মধ্যে, ঘোরের মধ্যে একা একা ফেলে রেখে আমাকে আবার আমার কাজে, আমার সংসারের একঘেয়ে আনন্দহীন আবর্তে ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে টাকা রোজগার করতে, সকলের সব রকম চাহিদা মেটাতে। পৃথিবীতে আমার একমাত্র একজনই লোক ছিল, এবং সে তুমি, যার কাছে এলে আমার মন কানায় কানায় ভরে ওঠে। অথচ তোমার জন্য করার মতো কিছুই আমি করতে পারিনি। বলতে গেলে আমি এই নির্বাসনে পাঠিয়ে দিয়েছি তোমাকে, আমার জন্যই। আমার সম্মানের দাম দিতেই তুমি এত দূর চলে এসেছ। যা কিছু তোমার ছিল সব ফেলে রেখে, বিনা অনুযোগে, বিনা প্রতিবাদে। অথচ বুকের মধ্যে যন্ত্রণায় কোকিয়ে মরা ছাড়া আমার কিছুই করার নেই তোমার জন্য। ঘরটা বেশ বড়, টালির ছাদ, দু জায়গা দিয়ে জল পড়ছে। নেয়ারের খাটে সস্তা সুচনি পাতা ঘরের কোনায় আলনা, তাতে তোমার জামা কাপড় ঝুলছে, 4-5খানা শাড়ি বাড়িতে কেচে পাট করে রাখা। দুটো শাড়ির পাড় খুলে গেছে, আলনার নিচে একজোড়া চটি, শোল ক্ষয়ে গিয়ে কাঁটা বেরিয়ে রয়েছে। চারিদিকে দৈন্য দারিদ্র্যের ছাপ, অথচ
তোমার মুখে রানীর উজ্জ্বলতা। অত জ্বরের মধ্যেও তোমার মুখে হাসি লেগেই আছে। তুমি দুটো বালিশ মাথা নিচে দিয়ে আমার দিকে অপলকে চেয়ে রইলে। টিয়া ঝাঁপাঝাঁপি করছে। ফলসা গাছে বুলবুলি গান গাইছে। ঘরের বাইরের সমস্ত আলো, আনন্দ, প্রাণান্ধকার ঘরের ভিতরে তোমার রোগগ্রস্ত মুখে লেগে রয়েছে। অনেকক্ষণ পর তুমি বললে, বাড়িতে সবাই ভালো আছে? তোমার স্ত্রী, তোমার ছেলেরা? তোমার ছোট ছেলে কার মতো দেখতে হয়েছে? আমি চুপ করে রইলাম। বড় লজ্জা করতে লাগলো আমার। মুখ নিচু করে বললাম, ভালো আছে, সবাই ভালো আছে। এমন সময় কাজের মেয়েটি মেঝে পরিষ্কার করে একটা কাঁথা পেতে খাওয়ার জায়গা করে দিল। তুমি হঠাৎ বললে, দাড়ি কামালে না কেন? কতদিন পর তোমাকে দেখলাম, এরকম করে দেখতে ভালো লাগে না। আমি হাসলাম। তোমার কোলের উপর রাখা হাতটা আমার হাতে নিলাম। তুমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলে। দেখলাম তোমার চোখে জল টলটল করছে। তোমার কি করে মনে থাকে জানি না, আমি যা যা খেতে ভালোবাসি সবই রান্না করেছিলে। তুমি শুয়ে শুয়ে বলতে লাগলে, এটা আর একটু খাও, ওটা আর একটুও না। বললে, ভালো করে খাও লক্ষ্মীটি, তোমার জন্য জ্বর গায়ে রান্না করেছি, আমার অনেক কষ্টের দাম দিও। খাওয়া থামি মুখ তুলে বললাম, তোমার কোনো কষ্টের দামই বা দিতে পারলাম বলো? এই জীবনে শুধু তো নিলামই তোমার কাছ থেকে, বদলে কিছুই তো দিলাম না। তুমি বললে, ওসব কথা থাক, ভালো করে খাও। কি ভালো লাগছে যে আমার, তুমি আমার পর্ণকুটিরে এসেছ, আমার চোখের সামনে বসে খাচ্ছ। বিশ্বাস করো, ভালো লাগায় আমি মরে যাচ্ছি। খাওয়া শেষ করে উঠে তোমার বিছানায় তোমার পাশে বসলাম। লক্ষ্মী তোমাকে লেবু মিশিয়ে বার্লি এনে দিল। তুমি বার্লিটা শেষ করে আমার মুখের দিকে তাকিয়েই হঠাৎ বললে, আয় আমার কাছে এসো। ওরকম মুখ নিয়ে বসে আছো কেন? এসো, আমার কাছে এসো। তুমি দু হাতে আমার চুল এলোমেলো করে দিলে, দু হাতে আমার মুখ ধরলে, আমার চোখের মধ্যে কি যেন খুঁজতে লাগলে। তারপর ঘরের কোনায় তোমার পড়াশোনার টেবিলের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললে, ওই ড্রয়ারে একটা জিনিস আছে, একটু নিয়ে আসবে? ড্রয়ারটা খুলে দেখলাম আমার একটা পুরনো দিনের ছবি। তুমি বললে, এখানে আনো। ছবিটা তোমার হাতে দিলাম। তুমি ছবিটা হাতে নিয়ে বললে, তুমি শুধু আমার ছেঁড়া শাড়ি আর আমার অভাবটাই দেখলে, তুমি কোনো দিনও আমার সুখটা দেখলে না। তারপর একটু থেমে বললে, মনে পড়ে একদিন তুমি বলেছিলে আমি তোমার রানী। আমি উত্তরে বলেছিলাম, চাই তোমার পেতনি। কিন্তু আজ আমার সমস্ত দুঃখের মধ্যে আমার মতো করে কেউ জানে না যে আমি সত্যিই রানী। আমার রাজাকে আমি রোজ দেখতে পাই না, কাছে পাই না, এটুকুই যা দুঃখ। তা বলে আমার এ পাওয়া তো মিথ্যা নয়, আমার এই সাম্রাজ্য তো হেলা ফেলার নয়। এ পাওয়াকে মিথ্যে করে দেয় এমন কোনো শক্তি নেই পৃথিবীতে। দেখতে দেখতে যাবার সময় হলো। আমি উঠলাম। তুমি বাইরের দরজা অব্দি এলে, এসে দরজা ধরে দাঁড়িয়ে রইলে। সিঁড়ি দিয়ে নেমে এলাম আমি মুখ নিচু করে। তুমি পেছন থেকে ডাকলে, বললে, শোনো, আমার দিকে একটু তাকাও, হাসো একটু। বললে, যাবার সময় অমন করে যেতে হয় না। আমি একটু দাঁড়ালাম।
কলের পুতুলের মতো হাসলাম। তারপর সেই ব্রিটিশ ও ঝাঁটির জঙ্গল পেরিয়ে স্টেশনের দিকে যেতে লাগলাম। তখন সন্ধে হব হব। শেষ বিকেলের হলুদ আলো প্রদোষের মাঠ প্রান্তরকে কি এক ব্যথাতুর রঙে রাঙিয়ে দিয়েছিল। চারিদিক থেকে থিথিরের কান্না আমার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে ফেলল। ট্রেন এসে গিয়েছিল। ঝোলাখাদে উঠে পড়লাম। ঘণ্টা বাজল গাড়ির। ঘণ্টা বাজল আমার মাথার মধ্যে, আমার বুকের মধ্যের শেষ বিকেলের প্যাসেঞ্জার। দিনের শেষ আলোয় জ্যোতি ও গতির মধ্যবর্তী স্বপ্নালোকে ঘণ্টার শব্দের অনুরণনের মধ্যে এক নিরুদ্দেশ গন্তব্যের উদ্দেশ্যে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সেই সুন্দর সন্ধ্যার সমস্ত আলো, শব্দ, গন্ধ বেরিয়ে এসে আমার মন যেন এক দুর্গের সান্ধ্যকার ঘরে একজন রোগিণীর আশ্চর্য চোখে চেয়ে রইল অনিমেষে। ট্রেনটা ছেড়ে দিল, তারপর গতি বাড়ালো ধীরে ধীরে। জানলা দিয়ে বাইরে চেয়ে একা বসে আমি ভাবছিলাম, আমার সমস্ত প্রাপ্তির মধ্যেও আমি কি কত অসহায়। পিছন ফিরে যাবার জোরটুকু পর্যন্ত আমার নেই। শেষ বিকেলের প্যাসেঞ্জার দুলতে দুলতে চলতে লাগলো ঝিকিমিকি করে, আর একটা অদৃশ্য ধিকে ধিকে আগুন ক্রমশই গনগনে হয়ে উঠতে লাগলো আমার বুকের মধ্যে। গল্পটি এইখানে শেষ হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা গল্প শেষ বিকেলের প্যাসেঞ্জার। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।